ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा पुनर्नमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे आमार आभूमि प्रणाम जानाচ্ছি এবং বড়নগর মঠের সকল সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের চরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এবং এখানে এই ঠাকুরের মন্দিরে যে গৃহী পার্ষদ এবং সন্ন্যাসী পার্ষদ সকলের চরণে আমার আভূমি প্রণাম জানাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলকে আমার আন্তরিক ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ভারতীয় বিবেকানন্দ। আপনারা বোধহয় দেখেছেন এই ভারতীয় বিবেকানন্দ স্বামীজির, আমরা জানি মোটামুটি যারা ঠাকুরমা স্বামীজির অনুরাগী, এই ভারতীয় বিবেকানন্দ গ্রন্থটা হয়েছে এই কলম্বো থেকে আলমোড়া অবধি স্বামীজি যে সমস্ত বক্তৃতা করেছিলেন বিভিন্ন জায়গায় এবং সেখানে বিপুল সম্বর্ধনা পেয়েছিলেন। যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে বিপুল সম্বর্ধনা পেয়েছেন, বিপুল মানুষের উন্মাদনা এবং স্বামীজিকে এতটাই তারা ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছিলেন যে স্বামীজি একটা সময় বলেছিলেন যে এটা কেবল ভারতবর্ষের পক্ষেই সম্ভব। তো আমরা আজকে এই বক্তৃতাটায় প্রবেশ করবার আগে আজকের এই ভারতীয় বিবেকানন্দের প্রথম বক্তৃতা হচ্ছে কলম্বোয় স্বামীজির বক্তৃতা। তো এই কলম্বোয় প্রথম আপনি স্বামীজি আসছেন, তো তার আগের যে প্রেক্ষাপটটা এটা একটু যদি আমরা একটু আলোচনা করে নিই তাহলে আমাদের এই আলোচনায় প্রবেশ করতে অনেকটা সুবিধা হবে, কিছুটা আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা সকলেই মোটামুটি শুনেছি জানি। তো আমি আজকে এই কলম্বোয় স্বামীজির যে বক্তৃতা সেই বক্তৃতাটা আজকে হয়তো একটু শুরু হবে শেষের দিকে, কিন্তু তার আগে এর ভূমিকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমরা মোটামুটি স্বামীজির একটা সাল অনুযায়ী একটা আমরা দেখে নিচ্ছি যে স্বামীজি কিভাবে ঠাকুরের নির্দেশিত পথে ঠাকুরের বার্তাবহ হয়ে স্বামীজি ভারতবর্ষের বুকে তথা সারা পৃথিবীর বুকে এই ঠাকুরের ভাবকে ছড়িয়ে দিলেন এবং একটা মহৎ কার্য স্থাপন করে গেলেন, যেটা স্বামীজি বলেছেন যে পৃথিবীটাকে দু হাতে নাড়িয়ে দিলাম। তো স্বামীজির জন্ম আমরা সবাই জানি 1863 12ই জানুয়ারি কলকাতায়। তারপরে 1870-এ বিদ্যাসাগরের বিদ্যালয়ে চর্চা, তারপরে রায়পুর 1878, তারপরে 1879-তে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1880-তে কলেজে প্রবেশ করলেন, স্কটিশ চার্চ কলেজ, আর সেই সময় এই ব্রাহ্ম সমাজের সঙ্গেও যুক্ত হলেন। আর 1881-তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়, প্রথম দর্শন হয় 1881-তে। এরপরে স্বামীজির 1884-তে পিতৃবিয়োগ হলো। 1881-তে ঠাকুরের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই তার এই সাধনের প্রথম পর্ব বা স্বামীজিকে এই পথে ঠাকুর ধীরে ধীরে তাকে নিয়ে আসছেন এবং উচ্চ তত্ত্ব তার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করাচ্ছেন।
1884-তে পিতৃবিয়োগ হলো। স্বামীজি একটা দুঃখের মধ্যে জীবন কাটাতে আরম্ভ করলেন। তারপরে 1886-তে কাশীপুরে শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণ হলো এবং এই যে আমরা এই যেখানে বসে আছি এই বরানগর মঠের শুরু হচ্ছে 1886 শেষ দিকে। আর 1886 16ই আগস্ট শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধি যোগে লীলা সংবরণ হলো। স্বামীজিকে ঠাকুর নির্দেশ করেছিলেন যে তোকে মার কাজ করতে হবে। মার কি কাজ? মার কাজ হচ্ছে যে এই মানুষ যে স্বরূপত ভগবান সেইটা মানুষকে জানিয়ে দেওয়া। অর্থাৎ স্বামীজি বলছেন যে সেইটা জানিয়ে দেওয়াটা শুধু আমার কাজ নয়, সেইটা জানতে গেলে, সেটায় উপনীত হতে গেলে কি কি করা দরকার সেই পন্থাটাও নির্ধারণ করে দেওয়া আমার কাজ। তো যাই হোক, তারপরে 1887-তে গুরু ভ্রাতাগণের সহিত সন্ন্যাস গ্রহণ আর তপস্যা অধ্যয়ন, 1890-এ পরিব্রজ্যা, উত্তর ভারত, হিমালয়। এই 1887-1886 স্বামীজির জীবনের একটা দারুণ সংকটময় একটা দিন কাটছে। কারণ 1886-তে ঠাকুরের লীলা সংবরণের পর আমরা দেখলাম যে সেই কাশীপুরের উদ্যানবাটি তাদেরকে 7 দিনের মধ্যে ছেড়ে দিতে হলো এবং সেই যারা ওই এক জায়গায় সংগঠিত হয়েছিল সন্ন্যাসীরা, তারা সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো এবং এই 1886 এই 24শে ডিসেম্বরের আগে স্বামীজি একবার আটপুরে গেছিলেন। তো সেই বাবুরাম মহারাজের মায়ের নিমন্ত্রণে গিয়েছিলেন এবং ওই 1886 24শে ডিসেম্বর স্বামীজি সেই ধুনি, প্রতিদিনই ধুনি জ্বালা হতো আর ওই ত্যাগ বৈরাগ্যের কথা আলোচনা হতো এবং সাধন ভজন এইসব হতো। এবার ওই 24শে ডিসেম্বর যেদিন এলো সেদিন স্বামীজি হঠাৎ ওই যীশু খ্রিস্টের ত্যাগ বৈরাগ্যের কথা এবং জ্বলন্ত তার বাণী সেই গুরু ভ্রাতাদের কাছে এই বললেন এবং তাদের ভেতরে বৈরাগ্যের অনল জ্বালিয়ে দিলেন এবং সেদিনকে তারা শপথ করলেন যে আর গৃহে ফিরে যাবেন না, সংসারে আর ফিরবেন না, তারা এই ঠাকুরের বার্তাবহ হয়ে কাজ করবেন। এইবার 1887-তে স্বামীজি একবার বেরিয়ে পড়লেন, গয়া, কাশী, বৃন্দাবন এইসব ঘুরে এলেন। এসে আবার শরীর খারাপ হলো, আবার 1 মাসের মধ্যে ফিরে এলেন। আবার স্বামীজি বেরোলেন এবং বারে বারে তিনি যাচ্ছেন এবং শরীর খারাপ হচ্ছে, সাধন ভজন করতে যাচ্ছেন। যতবারই তিনি একাকী সাধন ভজন করতে যাচ্ছেন ততবারই কেউ না কেউ গুরু ভ্রাতা তার সঙ্গ নিয়ে নিচ্ছে এবং স্বামীজি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন যে কোথায় ভাবছি একটু হিমালয়ের কোলে একাকী বসে একটু সাধন ভজন করব, আর সেই উপায় আমার হচ্ছে না। কারণ বারবারই ঠাকুর তাকে সেই জায়গায় তাকে কিছুতেই যেতে দিচ্ছে না। কারণ একটু মনে করে দেখবেন, কাশীপুর উদ্যানবাটিতে স্বামীজি ওই ব্রহ্ম জ্ঞানের জন্য এবং সমাধি লাভের জন্য বারবার ঠাকুরের কাছে বলছেন যে আমার কবে হবে, আমার কবে হবে। তো সেটা ঠাকুর বলছে হবে, সময় হলে হবে। তবে একদিন এরকম হলো, হওয়ার পরে তো সে কিছুতেই তার কোনো সার নেই। এবার ওই তাদেরই গুরু ভ্রাতা একজন ঠাকুরকে এসে বললেন নরেন মরে গেছে। তো তার ওই অবস্থা দেখে তখন ঠাকুর হাসছেন। তারপরে যখন উত্থান হলো তাকে ডেকে পাঠালেন, বললেন ঠিক আছে, হয়েছে তো এবার। স্বামীজি তখন খুব খুশি, তখন বলছেন যে এইবার তোর ওই ব্রহ্ম জ্ঞানের ওই সমাধির ঘরটা আমি চাবি দিয়ে দিলাম। এই চাবি আমার কাছে রইল, যতক্ষণ না তোর ওই মায়ের কাজ শেষ হবে ততক্ষণ ওই চাবি খোলা যাবে না। তো স্বামীজিকে বলেছিলেন যে মায়ের কাজ করতে হবে, স্বামী বলে আমি পারবো না। ঠাকুর বলেছিলেন তোর ঘাড় পড়বে। তো এই হচ্ছে যে ঠাকুর তাকে তখনই বলছেন যে নরেন শিক্ষে দেবে, ঘুরে বাইরে হাত দেবে। কারণ ঠাকুর জানতেন যে নরেন কে। কারণ আমরা একদম প্রথমে যদি যাই তাহলে দেখব যে ঠাকুর সেই একজন বালক আর ওই সপ্তর্ষি মণ্ডলের ওই অখণ্ডের ঘরে গিয়ে
ঠাকুর সেই নরেনকে গলা জড়িয়ে ধরে বলছেন যে আমি যাচ্ছি, তোমাকেও আসতে হবে। তো সেই অখণ্ডের ঘর থেকে স্বামীজি ওই কিছুক্ষণের জন্য ওই তার সম্মতি জানিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে। তো ঠাকুর যখন নরেনকে প্রথম দেখলেন, তারপরে কিন্তু চিনতে পারলেন যে এই সেই সপ্তর্ষি মণ্ডলের ঋষি। এবং আরেকটি ঘটনা, যেদিন 12ই জানুয়ারি স্বামীজি আবির্ভূত হবেন, সেদিন ঠাকুর তার আগের দিন রাত্রিরে দেখছেন পশ্চিম আকাশ থেকে একটা আলোর রেখা এসে ওই কলকাতার বুকে মিলিয়ে যাচ্ছে। তো সেই আসছে, এটাও একটা তার কাছে ছিল বার্তা। তো ঠাকুর জানে যে কে, তো তাকে দিয়ে এই কাজটা তাকে করতে হবে, কারণ ঠাকুর নিজের পক্ষে তার সম্ভব না, সত্যগুণী, শুদ্ধ সত্য আধার। তো সেই ঠাকুর হচ্ছে ওই আমাদের কাছে ইন্সপিরেশন এর মতো, যে ঠাকুর একটা মহাভাব দিয়ে গেলেন, আর ঠাকুর স্বামীজি হচ্ছে ইন্টারপ্রিটেশন। ঠাকুর সেটা ওই বার্তাবহ করে দেখালেন, আর তার ওই ভাবকে প্রচার করলেন। আর মা ওই মা ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছেন যে ওই বেদান্তের কথা, ওই ধর্ম সমন্বয়ের কথা, ওই উদার ভাব কি করে এই সংসার জীবনে পালন করা যায়। যাই হোক, এইখান থেকে আমরা দেখছি এইবার স্বামীজি 1892, 91, 92 এইগুলো বছর, স্বামীজি 93 এরও স্বামীজি গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন, করে আবার ফিরে এলেন। ফিরে এসে স্বামীজি যখন 92-এ একদম বেরোচ্ছেন, তখন একেবারে পশ্চিম ভারত, তারপরে এই দাক্ষিণাত্য, কন্যাকুমারী সমস্ত জায়গায় তিনি এই পদব্রজে বিভিন্ন জায়গায় ঘুরছেন। এবং সেখানে দেখা যাচ্ছে এই রাজার রাজপ্রাসাদ থেকে একদম দরিদ্রের কুটির, সেইখানে স্বামীজির একই রকম অবস্থান। দরিদ্রের কুটিরে স্বামীজি যেরকম মহা আনন্দের সঙ্গে খাদ্য গ্রহণ করছেন, আবার রাজার রাজপ্রাসাদেও তিনি ঠিক সেই রকম ভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন। তো সেখানে কিছু কিছু অদ্ভুত ঘটনা আছে, সেগুলো আজকে এখানের আলোচ্য বিষয় নয়। তবু একটা কথা এখানে এসে যায় এই ভারত বিবেকানন্দ বলতে গিয়ে, সেটা হচ্ছে স্বামীজি কন্যাকুমারীতে গিয়ে স্বামীজি ওই ভারতের শেষ ভূখণ্ড, সেখানে গিয়ে রাত্রির বেলা কোনো নৌকা মাঝি পেলেন না। স্বামীজি একাই সাঁতরে ওই উত্তাল সমুদ্র, সেই সমুদ্র সাঁতরে গিয়ে ওই টিলায় বসে, পাহাড়ের ওপর বসে স্বামীজি ধ্যান করছেন। কি সেই ধ্যান? এই 3 দিন ধরে ধ্যান করলেন। কি ধ্যান? কেবলমাত্র ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। এই ভারতবর্ষের কি করে মঙ্গল, কি করে উন্নতি করা যায়, এটাই ছিল তার ধ্যান জ্ঞান। এবং এই যুগে এসে এইরকম একজন কপর্দকশূন্য সন্ন্যাসী তার দেশের জন্য চিন্তা করছেন, দেশের কি করে ভালো হবে। দেশ মাতৃকার সেবা হচ্ছে দেশের জনগণের উন্নতি, দেশের জনগণের যাতে অন্তত পক্ষে খাওয়া পড়ার অভাব না থাকে, এবং সেটা যদি ঠিক হয় তাহলে আধ্যাত্মিক চর্চায়, ধর্মের জগতে সে সহজেই বিচরণ করতে পারবে। কারণ ঠাকুরের কথা খালি পেটে ধর্ম হয় না। তো সেইটা স্বামীজি এই কাজটা করবার জন্য স্বামীজি তখন 1893-এ স্বামীজিকে অনেকেই তখন শুনছেন যে এই আমেরিকায় এই বিশ্ব মহা ধর্ম সম্মেলন হবে। তো সেখানে এই বিশেষ করে দক্ষিণ ভারতের যারা স্বামীজির শিষ্য ছিল, নাম করা যায় আলাসিঙ্গা বলে একজন ছিল, যে স্বামীজির ভীষণ ভক্ত। তো সেই তারা চাইছে যে স্বামীজি ওই বিশ্ব ধর্ম সম্মেলনে ওখানে প্রতিনিধি হয়ে যাক, ভারতবর্ষের প্রতিনিধি হয়ে। তো সেই 1893-এর 31শে মে বোম্বাই থেকে সেই আমেরিকার উদ্দেশ্যে স্বামীজি রওনা হলেন জাহাজে। সেই জাহাজটা ছিল P&D কোম্পানির পেনিনসুলার নামক জাহাজ। এই সেখানে প্রথম শ্রেণীর টিকিট কাটা হয়েছে। আর এই জগমোহনলাল ও আলাসিঙ্গা তাকে তুলে দিতে এসেছেন। এই জগমোহনলাল ছিলেন ওই রাজার হচ্ছেন প্রাইভেট সেক্রেটারি, তিনি পাঠিয়েছিলেন। এই যখন স্বামীজিকে জাহাজে তুলে দিলেন, দিয়ে তারা দুজনেই অসম্ভবভাবে কাঁদছেন যে স্বামীজিকে ওই জাহাজে তুলে দিয়ে।
আর স্বামীজিও ডেকের উপরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। আর এই মাতৃভূমির যে তার যে আকর্ষণ তার প্রাণকে ব্যাকুল করছে। এই ডেকের উপর দাঁড়িয়ে দুহাত বুকের উপর রেখে তিনি হৃদয় বেগ চাপবার চেষ্টা করলেন, হায় আমার ভারতবর্ষ। স্বামীজি পাড়ি দিলেন এই কর্মভূমি থেকে এই ভোগ ভূমির দিকে পাড়ি দিচ্ছেন। এইবার এই স্বামীজি পৌঁছচ্ছেন, আমরা দেখলাম যে স্বামীজি পৌঁছলেন, ছাড়লেন তো 31শে মে, আর পৌঁছলেন 16ই জুলাই 1893। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, এই যারা স্বামীজিকে সেদিন ওই গেরুয়া বসনে মণ্ডিত করে স্বামীজিকে সাজিয়ে জাহাজে তুলে দিল, তারা কিন্তু একবারও খেয়াল করলো না যে স্বামীজি যখন ওইখানে পৌঁছাবেন তখন অলরেডি অসম্ভব ঠান্ডা ওখানে থাকবে, যার জন্য তার কোনো শীতের পোশাক ছিল না। এইবার স্বামীজি যখন ওইখানে পৌঁছচ্ছেন, সেই 1893-এর 16ই জুলাই তিনি ওখানে পৌঁছলেন। পৌঁছে ওইখানে ওই এতে একটা ওই করে ওই জাহাজে করে ওইখান থেকে ছোট নৌকায় করে আবার স্বামীজি ওই ট্রেনে করে গেলেন কানাডা। সেইখান থেকে ওই এতে নামছেন চিকাগোয়। এই চিকাগোয় যখন পৌঁছলেন তখন অসম্ভব ঠান্ডা। তো স্বামীজির সঙ্গে এই স্বামীজি যখন ওইখানে পৌঁছলেন তখন তার সাথে কেউ নেই, একা। স্বামীজি একা, ওই রকম একটা বিদেশ বিভুই কিচ্ছু জানে না, জানা নেই, চেনা নেই। তো সেইখানে গিয়ে পৌঁছচ্ছেন এবং ওই ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক যে আমেরিকা আবিষ্কারের 400 বর্ষপূর্তি উপলক্ষে ওই বছর চিকাগোতে ওই বিশ্বমেলা আয়োজিত হয়েছিল। এই বিশ্বমেলায় যোগদান হচ্ছে স্বামীজির উদ্দেশ্য ছিল, কিন্তু ওর মাঝখানের অনেক ঘটনা আছে, সেইগুলো এখন এখানে আলোচনা করা যাবে না। তো এই স্বামীজি যখন পৌঁছলেন, একা কপর্দক শূন্য একজন সন্ন্যাসী, তিনি কিচ্ছু জানাশোনা নেই। তিনি যখন রাস্তায় হাঁটছেন, তার ওই গেরুয়া আলখালগা ধরে ছোট ছেলেমেয়েরা ধরে টানছে, কেউ ইট পাটকেল ছুটছে, এইরকম কন্ডিশন। এবং রাত্রিরে এই যে কোনো হোটেলে আশ্রয় নেবে, সেই হোটেলের এতই তার ভাড়া, এত চার্জ, সেই হোটেলেও স্বামীজি থাকতে পারলো না। এবং সেই প্যাকিং বাক্সের মধ্যে, আপনারা জানবেন, সেই প্যাকিং বাক্সের মধ্যে স্বামীজিকে রাত কাটাতে হয়েছিল। যে অবর্ণনীয় দুঃখ কষ্টের কথা। তো এই অবস্থার মধ্যে স্বামীজি কিন্তু ঠিক ওই প্রবেশপত্রটা ঠিক পেয়েছিল। প্রবেশপত্র প্রথম পায়, হারিয়ে গেছিল, তারপরে আবার জোগাড়ও হয়েছিল। ওই তার ইংরেজ কিছু অনুরাগী দ্বারা পরিচয় হয়েছিল। তো সেইগুলো আমি যাচ্ছি না। এখন স্বামীজি এই যে 1893-এর 16ই জুলাই স্বামীজি ওখান থেকে যে যাত্রা করলেন, সেইখান থেকে স্বামীজি যখন ফিরছেন, স্বামীজি ওখানে থাকলেন 1893-এর 11ই সেপ্টেম্বর চিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি অসম্ভব একটা বক্তৃতা করলেন। আপনারা সবাই জানি আমরা ওই সিস্টার্স অ্যান্ড মাদার্স অফ আমেরিকা, এই বলে যেই করলেন, মানে বলছে যে কানে তালা লেগে যাওয়ার মতো একটা হাততালি 1.5 মিনিট 2 মিনিট ধরে চললো। এবং স্বামীজি কিছুতেই আবার নতুন করে শুরু করতে পারছেন না। তো যাই হোক, সেইখানে স্বামীজি এই ভারতবর্ষের যে এই ধর্মের যে উদার মত, স্বামীজি অ্যাকচুয়ালি ছিলেন ভারতবর্ষের যে সনাতন হিন্দু ধর্ম, তার হচ্ছে প্রতিনিধি, এবং ওখানে আরো অনেকে ছিলেন। কিন্তু স্বামীজি যে কথাগুলো বললেন, সেই কথা আর কেউ বলেনি। এই উদার ধর্মের কথা বললেন, এবং সেখানে গীতার শ্লোক উদ্ধৃত করে বললেন যে যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্ত তৈব ভজাম্যহম। এই শ্লোকটা উচ্চারণ করলে বললেন যে যে যেভাবে আমার ভজনা করে, আমি সেইভাবেই তাকে কৃপা করি। তো এই স্বামীজি এইবার যখন তার 1897-এর একদম যখন শেষ করছেন, শেষের দিকে এসে গেছেন ওই লন্ডনে, তখন স্বামীজি ঠিক করলেন যে এই বড়নগর মঠে চিঠি পাঠালেন যে আমি খুব শীঘ্রই ভারতবর্ষে ফিরব। এবং ডেটটাও ঠিক হলো যে মিস্টার
এবং মিসেস সেভিয়ারকে বললেন তোমরা টিকিটের সংগ্রহ করো, এবং আমরা ওই টিকিট পাওয়া গেল 1897-এর 15ই জানুয়ারি স্বামীজি কলম্বোয় এসে পৌঁছালেন। এবং যেদিন ওরা ওই জাপান থেকে এসে নেপলসে জাহাজ ধরলেন, সেইটা ছিল 30শে ডিসেম্বর 1897। এই 30শে ডিসেম্বর 1897 অবধি স্বামীজি এই বিদেশের বুকে এই কাজ করে গেলেন 1893 থেকে 1897। এবং স্বামীজি এই যে কাজটা করছিলেন এটা সব থেকে চরমে পৌঁছেছিল 1894, 95, 96 এবং 97-এর প্রথম দিকটা। তো এই কাজ অসাধারণ কাজ হয়েছিল। সেই কাজটা মূলত এত পরিশ্রম করেছিলেন যে বলছে যে এক এক দিনে 2টো কখনো 4টে অবধি বক্তৃতা করতে হয়েছে, এবং সপ্তাহে 20টা করে ক্লাস, এবং সেই ক্লাসগুলো সপ্তাহে 4 দিন ছিল, 11টা থেকে 8টা অবধি। তো সেইখানে মূলত আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে এই কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এই 4টে যোগের আমরা পাই। আর স্বামীজির কিছু বিশেষ বক্তৃতা পাই। আর স্বামীজি যখন এই নেপলস থেকে যখন জাহাজ ছাড়ছে তার কিছুদিন আগে ওই ডেট্রয়েটে যখন স্বামীজি ছিলেন, এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে। তো সেখানে জনৈক একজন বন্ধু স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি এই কবৎসর পাশ্চাত্যে থাকার পর ভারতবর্ষ আপনার কেমন লাগবে? মানে এই যে ভোগ ভূমিতে এতদিন ছিলেন, তার জিজ্ঞাসা হচ্ছে এত বিভব, এত ঐশ্বর্যের মধ্যে আপনি থাকার পর আপনি ওই যে ভারতবর্ষের ওই দারিদ্রতার মধ্যে গিয়ে প্রবেশ করবেন, যেটা ত্যাগের ভূমি, সেইখানে আপনার কেমন লাগবে? স্বামীজি আবেগ ভরে উত্তর দিচ্ছে। স্বামীজি বলছেন, পাশ্চাত্যে যাওয়ার পূর্বে আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন ভারতের বায়ু, এমনকি ভারতের প্রতি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারত ভূমি পবিত্র ভূমি, ভারত আমার পরম পবিত্র তীর্থ। এই হচ্ছে স্বামীজি। ভারতবর্ষ তার মানে অন্তরের অন্তরে একেবারে হয়ে আছে যে ভারতবর্ষের কি করে একটু উন্নতি করা যায়। চিকাগোয় যেদিন স্বামীজি 11ই সেপ্টেম্বর বক্তৃতা করলেন, সেই দিন রাত্রিরে স্বামীজিকে একটা বিলাসবহুল ঘরে স্বামীজিকে শোয়ার ব্যবস্থা করেছিলেন। স্বামীজি সেখানে সেই 1.5 ফুট উঁচু গদি, যে খাট এখনো আমাদের বেলুড় মঠের স্বামীজির ঘরে রাখা আছে, সেই 1.5 ফুট উঁচু গদিতে স্বামীজিকে শুতে দেওয়া হয়েছিল। স্বামীজি শুতে পারেনি। স্বামীজি সেই খোলা আকাশের সামনে জানলায় দাঁড়িয়ে স্বামীজি হাউ হাউ করে কাঁদছে যে হায় আমার ভারতবর্ষ, এত দারিদ্রতা, এত মানুষের দুঃখ কষ্ট, আর এরা এত বিভব, এত বৈভব এর মধ্যে আছে, প্রাচুর্যতার মধ্যে আছে, আমার ভারতবর্ষের কেন এত কষ্ট? মায়ের কাছে প্রার্থনা করছে যে কিভাবে এই দারিদ্রতা মোচন করা যায়। তো সেই ধ্যান জ্ঞান ছিল ভারতবর্ষ। আর সেই যাত্রায় স্বামীজির সঙ্গী ছিল সেভিয়ার দম্পতি দুজন, আর গুডউইন, আর মিস মুলার আর মিস নোবেল। এই মিস মুলার আর মিস নোবেল তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বামীজির কাছে যে স্ত্রী শিক্ষা বিস্তার করবে, আমি আপনার সঙ্গে যাব, এবং তারা এই উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসে কাজ করেছিলেন। আর সেভিয়ার দম্পতির কথা তো জানেন, তারা ওইখানকার সমস্ত তাদের বিষয় আশয় সম্পত্তি সমস্ত বিক্রি করে দিয়ে এই এসে ওই স্বামীজির সঙ্গে, স্বামীজি যা বলেছে ওই হিমালয়ের কোলে একটা আশ্রম হবে, অদ্বৈত আশ্রম, সেই মায়াবতী আমরা পাই তারই অর্থানুকূল্যে। এবং সেভিয়ার দম্পতি স্বামীর শেষ দিন পর্যন্ত স্বামীজির কাজ করে গেছে। এরপর এই ডেট্রয়েটে কয়েকজন শিষ্যের নিকট স্বামীজি, এইখানে আমরা দেখতে পাই এত স্বামীজিকে খোলাখুলি ভাবে পাই এই ভারতে বিবেকানন্দে। স্বামীজি একাধারে দার্শনিক, একাধারে গুরু, একাধারে আচার্য, একাধারে
তার গুরুদেবের বার্তাবহ, এবং তিনি ছিলেন এই ত্রিকালদর্শী ঋষি। সেটার পরিচয় এখানে আমরা পাচ্ছি এই ঘটনাতে। বলছেন বাস্তবিক পক্ষে এই কয়েকজন গ্রেট্রয়েটে কয়েকজন শিষ্যের কাছে স্বামীজি বলছেন, বাস্তবিক পক্ষে বলতে গেলে আমার কাজের প্রকৃত আদর হতে পারে একমাত্র ভারতবর্ষে। তারা বুঝবে যে কি রত্ন আমি শরীরের রক্ত জল করে এখানে ছড়িয়ে যাচ্ছি। এই রত্নের সম্পূর্ণ সমাদর শুধু সেই দেশেই সম্ভব, আর হবেও তাই। কিছুদিন অপেক্ষা করো, দেখবে ভারতের মূল গ্রন্থি পর্যন্ত নড়ে উঠবে, তার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটবে। বিজয় উল্লাসে ভারতবাসী আমায় বুকে তুলে নেবে। তিনি ভারতবাসীদের চিনতেন, ভারতকে জানতেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে সমগ্র জাতি তার আগমন প্রতীক্ষায় এতটা উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করছে। তাদের পূজ্য প্রিয় বিবেকানন্দকে বরণ করে নেওয়ার জন্য এমন অভাবনীয় আয়োজন হয়েছে। এই আয়োজন শতপ্রণোদিত, রাজশক্তির পৃষ্ঠপোষকতা এতে লেশ মাত্র নেই। বিভিন্ন স্থানে অসংখ্য তরুণ নির্মিত হয়েছে, পথ ঘাট গৃহ সুসজ্জিত, উৎসব মুখরিত অখণ্ড ভারত। এই হচ্ছে প্রেক্ষাপট। স্বামীজি ঋষি, প্রফেট। স্বামীজি দেখতে পাচ্ছে যে আমি যখন ভারতবর্ষে পদার্পণ করব, তখন সকল ভারতবাসী আমাকে বুকে তুলে নেবে এবং একটা নাড়া খেয়ে যাবে, সমগ্র জাতি একটা নড়ে চড়ে উঠবে। কেন এই স্বামীজির এই চিন্তা? কেন? স্বামীজি একটা জায়গায় বলছেন যে যখন ঠাকুর তাকে এই দায়িত্ব দিচ্ছেন, আপনারা একটু মনে করে দেখুন, স্বামীজি যখন ঠাকুরের সঙ্গে সঙ্গ করছেন, 1881 সালে শুরু হচ্ছে সঙ্গ তার। 1884 সালে একদিন ওই ভগবত প্রসঙ্গ হচ্ছে দক্ষিণেশ্বরের ঘরে। স্বামীজি আছেন, তার কয়েকজন গুরু ভ্রাতা আছে, কয়েকজন গৃহী ভক্ত আছেন। সেইখানে স্বামীজি ওই বৈষ্ণবদের, এই ঠাকুর ওই বৈষ্ণবদের কিছু বিধিবাদীয় কিছু নির্দেশ সম্বন্ধে ঠাকুর বলছেন, বৈষ্ণবদের প্রসঙ্গ করছেন। করতে করতে তখন বলছেন যে জীবে দয়া, নামে রুচি আর বৈষ্ণব পূজন, এই তিনটে হচ্ছে অবশ্য পালনীয় বৈষ্ণবদের। এরপরে ঠাকুর অর্ধবাহ্য দশায় চলে গেলেন। তিনি তো ঘন ঘন সমাধিতে চলে যান। এই অর্ধবাহ্য দশা থেকে ঠাকুর বলছেন যে জীবে দয়া করার তুই কে? কীটাণু কীট তুই? জীবে দয়া নয়, জীবে সেবা। এই স্বামীজি নির্দেশ পাচ্ছে, ঠাকুর তাকে নির্দেশ দিচ্ছে এবং বলছেন জীবে দয়া নয়, সেবা, শিব জ্ঞানে জীব সেবা। সেদিন স্বামীজি ওই ঘর থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে গুরু ভ্রাতাদের কাছে বলছেন, কি এক অদ্ভুত আলোক আজকে আমি পেলাম ঠাকুরের কাছ থেকে। যদি ভগবান কোনোদিন দিন দেন, তাহলে এই কাজ আমি করব। এবং প্রতিজ্ঞাবদ্ধ হলেন নিজেই। এবং সেখানে স্বামীজি বললেন যে এই যে মনের বেদান্ত, যেটা ঋষিদের দ্বারা উপলব্ধ, সেই মনের বেদান্তকে কি করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, এই হচ্ছে আমার জীবন ব্রত। সেদিন এই সংকল্প স্বামীজি করেছিলেন এবং এটাই ছিল ঠাকুরের অন্যতম নির্দেশ। তো স্বামীজি এই নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবার করতে গিয়ে যে কথাটা এখন এলো, সেটা হচ্ছে যে করতে গিয়ে স্বামীজি যখন ঠাকুরের শরীর চলে যাওয়ার পর, লীলা সংবরণের পর, স্বামীজি কিছুতেই বুঝতে পারছেন না যে এই কাজটা শুরুটা কিভাবে হবে। কারণ একটা কাজ করতে গেলে তো তাকে আগে নানান রকম ভাবে তাকে আগে ঘুরতে হবে, বুঝতে হবে। এই জন্য স্বামীজি ওই পরিব্রাজক জীবন নিচ্ছে, বড়নগর মঠে এই সব গুরু ভ্রাতাকে এক করে, আর স্বামীজি খালি বেরিয়ে পড়ছেন কিভাবে এই কাজটা করা যায়। স্বামীজি গোটা ভারতবর্ষ পদব্রজে এই কপর্দক শূন্য হয়ে ঘুরে বেরিয়ে দেখলেন গোটা দেশটা তমগুণে আচ্ছন্ন হয়ে আছে। স্বামীজি বলছেন
যে সত্যগুণের ধুয়ো তুলে সমগ্র জাতিটা তামসিকতায় জর্জরিত হয়ে আছে। অর্থাৎ বাইরে ওই তিলক, গলায় মালা, বাহ্যিক ধর্মের যে বাহ্যিক চিহ্ন, যে এইগুলো করে আমি দেখাচ্ছি আমি খুব ধার্মিক, কিন্তু অন্তঃসার শূন্য। এইগুলো দেখিয়ে ভাবছি আমি খুব সত্যগুণী, কিন্তু কর্মের দিকটা নেই। তো স্বামীজি ওই জন্য বললেন পরে যে কর্ম কর্ম আর কুছ নেই মানতে, খালি কর্ম করে যাও। কি কর্ম? এই সৎকর্ম। সৎকর্ম করলে কি হবে? তোমার যে পুরাতন যে সমস্ত সংস্কার আছে, অশুভ সংস্কার পালিয়ে যাবে, ধীরে ধীরে শুভ সংস্কার গঠিত হবে। ঠাকুরের জন্য দক্ষিণেশ্বরের ঘরে মাস্টারমশাইকে প্রথম দর্শন, বললেন আবার এসো। সেই অনন্তের ডাক মাস্টারমশাই শুনলেন, তার কাছে আটকে গেলেন। আবার দ্বিতীয় দর্শনে যখন আসছেন, তখন মাস্টারমশাই প্রশ্ন করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন। একটু মনে করে দেখুন, প্রথমেই বললেন মাস্টারমশাই, আর গা ঈশ্বরে কি করে মন হয়? তখন ঠাকুর বলছেন যে ঈশ্বরের নাম গুণগান কীর্তন করতে হয়, তবে ঈশ্বরের মন হয়। এবং যারা এই ঈশ্বরকে নিয়ে ধর্মচর্চা করে, ঈশ্বরকে নিয়ে জীবন কাটায়, সেই সঙ্গ মাঝে মাঝে করতে হয়। এবং বললেন সাধু সঙ্গ। এইখানে পরপর কতগুলো কথা ঠাকুর বললেন, যে সাধু সঙ্গ, তারপরে বললেন নির্জন বাস, তারপরে নামে রুচি, এইসব পরপর বললেন, বিশ্বাস, এইসব বললেন। তো সেইখানে আমরা পাই যে সাধু সঙ্গ। তো স্বামীজি ওই জন্য বলছেন কর্ম কর্ম কুছ নেই মানতে। হরিভাইকে বলছেন, হরিভাই তোমাদের এই তথাকথিত ধর্ম আমি কিছু বুঝি না, কিন্তু আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, আমি মানুষের দুঃখ কষ্ট এই হৃদয়ে অনুভব করতে পারি। এইটাই ধর্ম, মানুষের দুঃখ কষ্ট বোঝা, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়া। এই পরার্থে কর্মের কথা স্বামীজি বলছেন। তুমি যা কর্ম করছো সেটাই সেবায় পরিণত করো। তো যাই হোক, এইখান থেকে আমরা স্বামীজি ওই কলম্বোয় নামছেন, এবং স্বামীজি ওইখান থেকে কর্মপন্থা ঠিক করে ফেলেছিলেন যে এই ভারতবাসীকে, এই তমগুণে আচ্ছন্ন ভারতবাসীকে জাগাতে হবে। জাগাতে গেলে রজগুণ দরকার। যে রজগুণে মানুষ কর্ম করার প্রেরণা পায়, উৎসাহ পায়, এবং ধীরে ধীরে এই পথে এলে মানুষ সেই পরার্থে কর্মের দিকে তার মন হয়। তো স্বামীজি এইটার পন্থাটার যখন নির্ধারণ হয়ে গেল, তখন এই আমেরিকার যে ডাক, সেই আমেরিকার ডাক এলো। এবং আপনারা একটু মনে করে দেখবেন যে স্বামীজি কিন্তু চট করে সেই আমেরিকায় যেতে চাইনি। স্বামীজি অপেক্ষা করছেন যে ঠাকুরের নির্দেশ না আসা পর্যন্ত যাওয়া যাবে না। একদিন এই ভাবতে ভাবতে একদিন রাত্রিরে স্বপ্ন দেখছেন যে ঠাকুর সেই মহা উত্তাল সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে ঠাকুর চলে যাচ্ছেন। তখন স্বামীজি বুঝলেন যে এই ইঙ্গিত আমার কাছে এলো গুরুদেবের। এর পরেও স্বামীজি চিন্তা করছে যে না, মায়ের নির্দেশ, মায়ের অনুমতি না পাওয়া পর্যন্ত আমি যাব না। তখন মাকে চিঠি লেখা হলো, এবং মা তার উত্তরে কি জানালেন? বললেন, হ্যাঁ বাবা, নিশ্চয়ই তুমি যাবে, এবং তোমার মুখে সরস্বতী বসবে। এই মায়ের অনুমতি যেই পেল, স্বামীজি অমনি সঙ্গে সঙ্গে গুরু ভাতাদের চিঠি লিখলেন, যে মুহূর্তে আমি এই মায়ের নির্দেশ পেলাম, সেই মুহূর্তে হুপ করে আমি পগার পার, মানে সাত সমুদ্র পার পেরিয়ে চলে গেলাম। হুপ করে মানে ওই স্বামীজি নিজেকে ওই হনুমানের এর কথা বলছেন, যে মহা শক্তিশালী একটা অবস্থা আমার ভেতরে শক্তি সঞ্চার হলো ওই মায়ের কথা। তো এই হচ্ছে আমেরিকা যাওয়ার প্রেক্ষাপট। তারপরে আমেরিকা থেকে ফিরে আসার পথে স্বামীজি এইবার ভারতবর্ষে পদার্পণ করছেন। সেইটা ছিল 1897 এর 15ই জানুয়ারি, আর সেটা ছিল গোধূলি লগ্ন, মানে সন্ধ্যার একটু আগে। তিনি যখন কলম্বোতে পৌঁছলেন, তার গৈরিক উষ্ণিস দেখেই কলম্বোর জাহাজ ঘাটে সাগর গর্জন, বিনিন্দিত অগণিত মানুষের আনন্দ কোলাহল উত্থিত হল। মানে সেই সাগরের পাড়ে
যখন সেই জাহাজটা ভিড়বে, তখন সেই সাগর পাড়ে সমস্ত মানুষ দাঁড়িয়ে এই স্বামীজির ওই গেরুয়া যেই দেখতে পেয়েছে, সেই গর্জন সমুদ্রের ধার থেকে উঠছে যে একটা মহা উল্লাস, মহা সোৎসাহে স্বামীজিকে বরণ করে নেবে। কলম্বো হিন্দু সমাজের পক্ষ থেকে দুজন সভ্য, স্বামীজির গুরু ভ্রাতা স্বামী নিরঞ্জনানন্দ সহ জাহাজে উঠে তাকে অভ্যর্থনা করলেন। তাকে তীরে নিয়ে যাওয়ার জন্য পূর্ব হতেই একখানি স্টিম লঞ্চ প্রস্তুত ছিল। যখন স্টিম লঞ্চে করে তাকে তীরে আনা হলো, তখন অগণিত নরনারী লুটিয়ে পড়ল তার পায়ে। সে বিশাল জনস্রোত রোধ করে কার সাধ্য? মানে বুঝতে পারছেন যে কি উন্মাদনা! ওই কলম্বে অত মানুষ স্বামীজিকে কি করে, মানে কিভাবে তাকে সম্বর্ধনা দেবে? সিংহলের ব্যবস্থাপক সভার সভ্য মাননীয় পি কুমার স্বামী মহোদয় ও তার ভ্রাতা অগ্রবর্তী হয়ে স্বামীজিকে অভ্যর্থনা করলেন এবং একটি সুরচিত যুথিমাল্য, বিজয় মাল্য রূপে স্বামীজির গলায় অর্পিত হলো। বেদ গান হতে লাগলো, বেজে উঠল মাঙ্গলিক বাদ্য, পুষ্প মল্লাদি সুশোভিত সুদৃশ্য ধ্বজ, ছত্র, চামর পরিবৃত বিরাট শোভাযাত্রা সহ স্বামীজিকে নিয়ে যাওয়া হলো শ্বেত বস্ত্র মণ্ডিত অর্ধ মাইল দূরবর্তী বিখ্যাত দারুচিনি বাগানে বিস্তৃত সভা মণ্ডপে। মানে সেই ওইখান থেকে একটা ছোট লঞ্চে করে স্বামীজিকে এতে নিয়ে আসা হলো কলম্বোর পাড়ে। নিয়ে এসে ওইখান থেকে ওই সাদা চাদর বেছানো সেই রাস্তা দিয়ে ওই ফুল ছড়াতে স্বামীজিকে মালা পরিয়ে বাদ্য এ বেদ মন্ত্র উচ্চারণ, মানে এই অবস্থাটা একটু, এই চিত্রটা আমরা কল্পনা যদি করি, মানে শিহরিত হতে হয়। তো সেইখান থেকে স্বামীজি ওই শত শত লোক তার অনুগমন করলো উচ্চ দয়ধ্বনি করে। ব্রাহ্মণগণের বেদধ্বনি মাঙ্গলিক বাদ্যের সঙ্গে মিশে মধুর সঙ্গীতের সৃষ্টি করলো। এই একটা ওই দারুচিনি ওই যে একটা বাগান, সেইখানে নিয়ে গিয়ে স্বামীজিকে সেইখানে একটা সভা মণ্ডপ করা হয়েছিল, সেখানে বসানো হলো। স্বামীজি মঞ্চের ওপরে বসে এই সহস্র কণ্ঠ হতে, যেই স্বামীজি মঞ্চে বসলো সহস্র কণ্ঠ হতে জয়ধ্বনি উত্থিত হলো। মানে মানুষ তখন একবারে মানে আবেগে আপ্লুত হয়ে গেছে এই স্বামীজিকে দেখতে পেয়ে। আর সিংহলবাসীরা স্বামীজিকে প্রথম অভ্যর্থনা করার সুযোগ পেয়ে বিশেষ গৌরবান্বিত হল। মাননীয় কুমার স্বামী মহোদয় স্বামীজির সামনে এসে এদেশীয় প্রথায় স্বামীজিকে প্রণাম করে ইংরেজিতে একটি অভিনন্দন পত্র পাঠ করলেন। তার সংক্ষিপ্ত মর্ম এই যে সিংহলবাসীরা স্বামীজির ভারত প্রত্যাগমনের পর সর্বপ্রথমে তাকে সম্বর্ধনা করবার সুযোগ পেয়ে নিজেদের ধন্য জ্ঞান করছে এবং পাশ্চাত্যে তার সার্বভৌম হিন্দু ধর্ম প্রচারে পরম আনন্দিত। ততক্ষণে সন্ধ্যা আগত দেখে স্বামীজি অভিনন্দনের উত্তরে সংক্ষেপে বললেন, আপনাদের দ্বারা অভিনন্দিত হয়ে আমি আনন্দিত। একটি ভিক্ষুক সন্ন্যাসীকে আজ যেভাবে সম্বর্ধনা করলেন, তাতে ভারতের লোক কিরূপ ধর্মপ্রাণ তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি কোনো রাজা, মহারাজা, ধনকুবের বা প্রসিদ্ধ রাজনৈতিক নই। আমি একজন কপর্দকহীন সন্ন্যাসী মাত্র। তবু আপনারা যে সাদর অভ্যর্থনা করলেন, তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে হিন্দু জাতি এখনো তার আধ্যাত্মিক সম্পদ হারায়নি। এ সম্মান আমার নয়, ধর্মের প্রতি সম্মান। আর বাস্তবিক হিন্দু জাতিকে যদি বাঁচতে হয়, তবে ধর্মকেই আশ্রয় করতে হবে। ধর্মই তার জাতীয় জীবনের মেরুদণ্ড স্বরূপ। এই স্বামীজি একটা সংক্ষিপ্ত বক্তব্য ওখানে রাখলেন এবং এখানেও সেই হিন্দু ধর্মের জয়গান করলেন এবং নিজেকে আড়াল করে রাখলেন। কি আড়াল করলেন? বললেন যে এই রকম ভাবে যে এই একজন এই কপর্দক শূন্য সন্ন্যাসী, যার কোনো রকম কোনো সম্পত্তি কোনো কিছু কোনো নেই, তাকে যে এইভাবে সম্বর্ধনা দেয়া যায়, অর্থাৎ ভারতবর্ষে এই সন্ন্যাসীর সম্মান এই রাজার সম্মানের থেকেও অনেক বেশি এবং সেটা অনেক বেশি গৌরবের। এবং আমরা যার জন্য সব সময় সন্ন্যাসীদের অবনত চিত্তে অবনত মস্তিষ্কে আমরা তাদেরকে প্রণাম করি, শ্রদ্ধা জানাই। তো যাই হোক, এই ধর্ম হচ্ছে ভারতবর্ষের মেরুদণ্ড এবং প্রাণ স্বরূপ। স্বামীজি এক জায়গায় বলছেন যে ভারতবর্ষের প্রতিটা ধূলিকণা পবিত্র, আর ভারতবর্ষের মানুষ এই ধর্মের ভাবে গোটা দিনটা অতিবাহিত করে। তো স্বামীজির এই আরো অনেক কথা এই প্রসঙ্গে আছে। স্বামীজি যখন এই
93 পর থেকে যখন স্বামীজি আমেরিকায় চষে বেড়াচ্ছেন, নিউ ইয়র্কে বিশেষ করে অনেক বড় কাজ করেছেন, তো সেই সময় স্বামীজি ওই বিদেশ থেকে চিঠি লিখছেন, আর এই গুরু ভ্রাতাদের স্বামীজি একই সঙ্গে, দেখুন 3টে কাজ একসাথে হচ্ছে, ঠাকুরের বার্তাবহ হয়ে বিশ্বের দরবারে গিয়ে ঠাকুরের বাণী প্রচার করছে, কি করে? ঠাকুরকে একবারও নাম উচ্চারণ করছে না। গুরু ভ্রাতারা এই জন্য পরে রাগ করেছে, কিন্তু তারা বুঝতে পারেনি, এবং ঠাকুরের ভাবটা দেওয়াটাই ছিল স্বামীজির মূল কাজ, যার জন্য ঠাকুরের নাম উচ্চারণ করেনি, অথচ ঠাকুরের ভাবকে পরিবেশন করে গেছে। এই উদার ভাব, এই উদার ভাব কি স্বামীজি চিকাগোর ওই ধর্মসভায় ব্যক্ত করেছেন, সেটা যে আমরা সকল ধর্মকে শুধুমাত্র সহ্য করি না, আমরা সকল ধর্ম মতকে, সকল ধর্মকে আমরা দরকারে গ্রহণ করি, যার যেটা ভালো আছে তার সেটা আমরা নিই। এইটাই হচ্ছে ভারতবর্ষের গৌরব, এবং ভারতবর্ষের ধর্ম এ কথাই বলে, কোনো বিভেদের কথা বলে না। তো সেইখানে এবার হলো কি, এই পরদিন ছিল শনিবার, এই শনিবার ওই বাংলোয় স্বামীজিকে যে বাংলোয় রাখা হয়েছিল, ওই বাংলোয় স্বামীজিকে দর্শন করবার জন্য ধনী দরিদ্র শত শত দর্শনার্থী নরনারীর ভিড়, সকলেই ভক্তি অর্ঘ্য নিবেদন করলো স্বামীজির চরণে। ওই দিন অপরাহ্নে ফ্লোরেল হল নামক স্থানে একটি বৃহৎ জনমণ্ডলীর সামনে স্বামীজি পুণ্যভূমি ভারত সম্বন্ধে প্রাচ্যে তার প্রথম বক্তৃতা দিলেন। এই ভারতবর্ষে এসে তার প্রথম বক্তৃতা দিচ্ছেন ওই কলম্বে। এত শ্রোতার সমাগম হয়েছিল যে ওই হলে তিলার্ধ স্থান ছিল না। সিংহলে বিভিন্ন স্থানে স্বামীজি 10 দিন রাজ সম্মানে অতিবাহিত করেন। ওই বক্তৃতা হয়ে যাওয়ার পর 10টা দিন স্বামীজি ওখানে রাজ সম্মানে ছিলেন। এই সর্বত্রই তিনি বিশেষভাবে সম্মানিত হন এবং জনসাধারণের উৎসাহ তাকে অভিভূত করে। আর আরেকটা কাজ স্বামীজি ওখানে করেছিলেন এই মহাপুরুষ মহারাজকে দিয়ে, সেটা হচ্ছে ওইখানে একটা এই বেদান্ত প্রচারের একটা সেন্টার করার জন্য স্বামী শিবানন্দ মহারাজকে আলমোড়া থেকে চিঠি লিখেছিলেন যে তুমি ওখানে যাও, গিয়ে একটা বেদান্তের সেন্টার করো, এবং সেটা করেও ছিলেন। তো এই হচ্ছে একটা প্রেক্ষাপট স্বামীজি। কিন্তু এখানে ওই যে বললাম যে এই তমগুণে আচ্ছন্ন ভারতবাসীকে রজগুণে উত্তীর্ণ করতে হবে, এই ছিল তার সেই সময়কার চিন্তা, এবং সেটা করতে গিয়ে বারে বারে চিঠি লিখছে কিভাবে এই বরানগর মঠে চিঠি আসছে যে কিভাবে তোমাদেরকে সংগঠিত হতে হবে, কি কাজ করতে হবে, তো গোটা নির্দেশটাই তখন ওই স্বামীজির চিঠির মাধ্যমে এসছে। এবং সেখানে বারবার একটা কথা, স্বামীজি উপনিষদ সব থেকে প্রিয় বিষয়, তো সেই উপনিষদ থেকে স্বামীজি বলছেন যে উত্তিষ্ঠত জাগ্রত, এই বারবার বলছেন জাগো, ওঠো। নিবেদিতাকে চিঠিতে লিখছেন যে এই যে ঘুমন্ত ভারতবর্ষ, একে তোমাকে জাগাতে হবে, তোমার কি নিদ্রা সাজে, এইখানে স্বামীজি বলছেন। তো বারবার এই আমাদের কাছে আহ্বান, এবং স্বামীজির এই যে আহ্বান, এই আহ্বানে যত আমরা শুনি তত আমাদের মনে হয় যে স্বামীজির কে যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু শ্রী শ্রী ঠাকুর বা শ্রী শ্রী মাকেও বোধহয় আমরা ঠিকভাবে জানতে পারবো না, কারণ স্বামীজি তাদের কাজ করে গেছে। আর একটা কথা এই প্রসঙ্গে বলি, যে আরেকজনের নাম এলো, সেটা হচ্ছে গুডউইন, যে গুডউইন। এই গুডউইন না থাকলে স্বামীজির এই যে অসাধারণ যে বক্তব্যগুলো, সেগুলো আজকে আমরা পেতাম না। কারণ গুডউইন ছিলেন শ্রুতি লিপিকার। নিউ ইয়র্কে যখন স্বামীজির এই কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগের ক্লাস হবে, তার আগে স্বামীজি কিছু ছোট ছোট বক্তৃতা দিয়েছিলেন, এবং অনেকেই তখন ভেবেছিল যে এমনি সাধারণ বক্তৃতা শুনতে যেতেন। কিন্তু যখনই একদিন দুদিন শুনলেন, তখন তারা অনুভব করলেন যে এই মহামূল্যবান কথাগুলো যদি লেখা না হয়, যদি রেকর্ড না হয়, তাহলে তো আগামী দিনে সারা বিশ্বের মানুষ পাবে না। তো সেই জন্য ওই তখন নিউ ইয়র্কে একটা ওই ছিল, ওই পত্রিকাতে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই 1895 12ই ডিসেম্বর নিউ ইয়র্কের দুটি সংবাদপত্র হেরাল্ড এবং ওয়ার্ল্ড
এর শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বিভাগে ছোট্ট এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো। কর্ম খালি। প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা বক্তৃতা শুনে তা লিখে নেবার জন্য একজন দ্রুত শ্রুতি লিপিকার আবশ্যক। 228 ওয়েস্ট 39 স্ট্রিট এই ঠিকানায় আবেদন করুন। এইখানে এইটা বেরোনোর পর এই গুডউইন, তিনি এই শ্রুতি লিপিকার ছিলেন, সংবাদপত্রে কাজ করতেন, তিনি এখানে অ্যাপ্লাই করলেন এবং তাকে নেওয়া হলো এবং স্বামীজির ছায়া সঙ্গীতে পরিণত হয়েছিলেন এই গুডউইন। এবং স্বামীজি এত ভালোবাসতেন যে স্বামীজির ব্যক্তিগত কাজে এই গুডউইন সাহায্য করতেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন। ওই স্বামীজির বক্তৃতাগুলো তিনি ওই শর্ট হ্যান্ডে লিখে নিয়েছেন, লিখে নেওয়ার পর সেইগুলোকে ইংরেজিতে তর্জমা করেছেন, স্বামীজিকে দেখিয়ে কারেক্ট করেছেন, করে প্রেসে পাঠিয়ে সেগুলো বই আকারে বেরিয়েছে। এই মূলত কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগের ক্লাসের এইগুলো আমরা পাই। তো এই গুডউইন কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে তার জন্ম হচ্ছে 1870 সালের সেপ্টেম্বর মাসে। জোসিয়া জন গুডউইন তার নাম। আর অদ্ভুত ব্যাপার হলো স্বামীজি বললেন আমার ডান হাতটা খসে গেল। 1898 সালের জুন মাসে তিনি হঠাৎ করে তার শরীর চলে গেল এবং তার যখন শরীর যায় তিনি ছিলেন উটকামন্ডে আর স্বামীজি তখন আলমোড়ায়। স্বামীজির কাছে যখন খবরটা এলো, যখন প্রথম খবরটা এলো নিবেদিতার কাছে আলমোড়ায়, নিবেদিতা, অলিপুল এরা ছিলেন এবং স্বামীজিকে তারা জানায়নি সেদিন রাত্রে। পরের দিন সকালবেলা স্বামীজিকে যখন জানাচ্ছেন, স্বামীজি এতটাই বিমর্ষ হয়ে গেছিলেন এবং এতটাই দুঃখ পেয়েছিলেন যে স্বামীজির গোটা জীবনটাই দুঃখের এবং যারাই এসছে তারাই অল্প দিনের মধ্যে ছেড়ে চলে গেছেন। কিন্তু এই দুটো বছর 1895 থেকে 1897-98 মোটামুটি দুটো বছর, প্রায় 2-2.5 বছর স্বামীজিকে এত মানে সহযোগিতা করেছেন যে ভাবনার অতীত। এবং শুধু তাই নয়, এই গুডউইন একটা সময় স্বামীজির সঙ্গ পেয়ে তার নিজের সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিলেন এবং স্বামীজির মতোই জীবনযাপন করতেন এবং ওই যে $10-12 যেটা ওনার মাস মাইনে ছিল সেটাও উনি নিতে চাইনি। এইরকম একটা জীবন হঠাৎ করে চলে গেল এবং স্বামীজি বললেন আমার ডান হাতটা চলে গেল, যে এর পরে এই কাজ কি করে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, এই স্বামীজিকে আমরা এখানে পাচ্ছি এমন একজন সন্ন্যাসী শুধু নয়, এমন একজন মানুষকে যে গোটা ভারতবর্ষকে জানার জন্য, ঠাকুরকে জানার জন্য এই কলম্বো টু আলমোড়া যে বক্তৃতা বলি সেটাই ভারতে বিবেকানন্দ, সেইখানে আমরা স্বামীজিকে খুব নিকট হিসেবে পাই। তো আজকের তো সময় মহারাজ বলেছেন 10-এ ছেড়ে দিতে হবে, আমি একটুখানি আজকে পাঠ করে একটা প্যারা পাঠ করে আজকে ছেড়ে দেবো, পরের মাসে এটা আবার এর ভেতরে আমরা ঢুকবো। স্বামীজি বলছেন প্রথমেই, যেটুকু সামান্য কার্য আমার দ্বারা কৃত হইয়াছে তাহা আমার নিজের কোনো শক্তি বলে হয় নাই। পাশ্চাত্য দেশে পর্যটনকালে আমার এই পরম পবিত্র প্রিয় মাতৃভূমি হইতে যে উৎসাহ বাক্য, যে শুভেচ্ছা, যে আশীর্বাদী লাভ করিয়াছি উহা সেই শক্তিতেই হইয়াছে। অবশ্য কিছু কাজ হইয়াছে বটে, কিন্তু এই পাশ্চাত্য দেশ ভ্রমণে বিশেষ উপকার হইয়াছে আমার। কারণ পূর্বে যাহা হয়তো হৃদয়ের আবেগে বিশ্বাস করিতাম, এখন তাহা আমার পক্ষে প্রমাণ সিদ্ধ সত্য হইয়া দাঁড়াইয়াছে। পূর্বে সকল হিন্দুর মতো আমিও বিশ্বাস করিতাম ভারত পুণ্যভূমি, কর্মভূমি। মাননীয় সভাপতি মহাশয় তাহা বলিয়াছেন। আজ আমি এই সভায় দাঁড়াইয়া দৃঢ়তার সহিত বলিতেছি, ইহা সত্য, সত্য, অতি সত্য। যদি এই পৃথিবীর মধ্যে এমন কোন দেশ থাকে যাহাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যাইতে পারে, যদি এমন কোন স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভোগ করিবার জন্য আসিতে হইবে, যেখানে ঈশ্বরাভিমুখী জীব মাত্রকেই পরিণামে আসিতে হইবে, যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হইয়াছে, তবে নিশ্চয় বলিতে পারি
তাহা আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। তো স্বামীজির দৃষ্টিতে এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ শুধুমাত্র পবিত্র ভূমি নয়, ভারতবর্ষের তে জন্মাতে হবে এই ভগবানের সঙ্গে মিশে যাওয়ার জন্য। ওই নিজের যে ইন্দ্রিয়ানুভূতি, এই যে অতীন্দ্রিয়ানুভূতি, যে আত্মজ্ঞান লাভ, যে ব্রহ্মজ্ঞান লাভ, ঈশ্বর দর্শন, যাই হোক না কেন, এই পবিত্র ভূমিতে এসে গ্রহণ করতে হবে, জন্মাতে হবে, এবং এখানেই তার সর্বাপেক্ষা বিকাশ সম্ভব। কেন না, এই ভারতবর্ষে যতটা এই মানুষের মধ্যে ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব, এই সদ্গুণ রাশি যতটা আছে, সেটা অন্য কোনো স্থানে নেই। তার আগেই স্বামীজি বলছেন যে এই পাশ্চাত্য ভ্রমণে আমার এইটুকু অভিজ্ঞতা হয়েছে যে ভারতবর্ষের সঙ্গে অন্য জাতির, অন্য দেশের যে তুলনামূলক অবস্থান, সেটা আমি বুঝতে পেরেছি। আর স্বামীজি নিজে কৃতিত্বটা নিলেন না, প্রথমেই বললেন যে কিছু কাজ হয়েছে, কিন্তু সেটা আমার শক্তি বলে নয়, সেটা হচ্ছে এই মানুষের উৎসাহ, মানুষের আশীর্বাদ, সর্বোপরি যেটা এখানে গোপন রেখেছেন সেটা হচ্ছে তার গুরুদেবের আশীর্বাদ, মায়ের কৃপা, এছাড়া এই কাজ সম্ভব হতো না। এবং স্বামীজি শেষের দিকে বলেছেন যে আই অ্যাম এ ভয়েস উইদাউট এ ফর্ম, এই যে আমার কোনো এখানে কৃতিত্ব নেই, সমস্ত কৃতিত্বটাই আমার গুরুদেবের। এবং স্বামীজি যখন মঠ মিশন প্রতিষ্ঠা করলেন এই 1897 পয়লা জানুয়ারি, এই পয়লা মে, স্বামীজি যখন মঠ মিশন প্রতিষ্ঠা করলেন, সেই বলরাম বসুর বাড়িতে যে সভা হলো, সেখানেও স্বামীজি বললেন আত্মনম মোক্ষার্থম জগৎ হিতায় চ, যে আত্মার মুক্তি আর জগতের হিত, এই দুটো হচ্ছে এই রামকৃষ্ণ মিশনের মোটো। এইটা দিয়ে গেলেন আমাদের। এবং স্বামীজি যে শুনেছিলেন এই বুদ্ধদেবের কথা, মহাবাক্য, বহুজন হিতায় বহুজন সুখায়, এইতেই জীবন পার, এইটাই হচ্ছে ভারতবর্ষের মূল জায়গা। এবং ভারতবর্ষের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে ত্যাগ ও সেবায়, এই কথা স্বামীজি বারবার বলেছেন আমাদের কাছে। তো আমরা আজকে এখানেই পাঠ শেষ করছি। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। এটা 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 তো এটা না, এটা এটা রোল করে যাবে, এটা তো স্ট্যান্ডটা একটু গন্ডগোল আছে, এইটা